হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার ডিয়ার স্টুডেন্ট, আমরা কি সবাই এসেছি? ওয়েল, আমাদের আজকে বাংলা প্রথম পত্রের জন্মভূমি কবিতাটির ক্লাস নেওয়ার কথা ছিল। আশা করছি তোমরা সবাই জয়েন করছো, কারণ আমাদের ক্লাস শুরু হতে এখনো প্রায় 5 মিনিটের মতো বাকি আছে। কেমন আছি আমরা সবাই? আমরা এই পর্যন্ত কুমকুম আপুর সাথে দুটো ক্লাস করেছি, একটা ছিল সততার পুরস্কার আর একটা ছিল কি বলতো, আর একটা ছিল বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস। তোমাদের রিভিউ গুলো আমরা পেয়েছি, পড়েছি এবং চেষ্টা করছি সেই রিভিউ গুলোর আলোকে যা যা ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল সেগুলো আমরা আমাদের ডেইলি ক্লাসে ইমপ্লিমেন্ট করব, যাতে করে তোমাদের যত কনফিউশন থাকে, তোমাদের যত টেনশন থাকে, সব আমরা সলভ করতে পারি। আচ্ছা, একটা মজার জিনিস কি জানো? মজার জিনিস হচ্ছে, তোমরা যেমন ক্লাসে এসে বসো, আমাদের সাথে ক্লাস করো, আমাদেরও একটা প্রিপারেশন থাকে তোমাদের এই ক্লাস শুরু করার আগে। তোমাদের ফিডব্যাক গুলো আমরা পড়ি, তোমাদের রিভিউ গুলো আমরা নেই, কোনটা আমাদের আসলেই সত্যিকার অর্থে কোন ফিডব্যাক গুলো আমাদের পড়ানোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করা উচিত সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি। তো সবকিছু নিয়ে একটা সুবিশাল প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে আমরা কিন্তু ক্লাসে জয়েন করি। এমন হয় না যে আসলাম আর ক্লাস নিয়ে নিলাম, এটা কখনোই হয় না। ঠিক আছে? ওয়েল, আমি দেখি আমার ডিয়ার স্টুডেন্ট গুলো সবাই এসেছে কিনা। আপাতত আমাদের কি বলে, কমেন্ট সেকশনটা অফ আছে, কয়েকদিনের মধ্যে আমরা কমেন্ট সেকশনটা কি বলে ওপেন করে দিচ্ছি। তখন দেখা যাবে যে তোমাদের যে ইস্যুস বলো বা তোমাদের কোয়েরিজ বলো, তোমরা প্রশ্ন করতে পারবে, আমরা কথা বলতে পারবো, তোমাদের নামগুলো আমরা জানতে পারবো। রাইট? ওয়েল, এতটুকু। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমরা আমাদের ফ্রেন্ডদের জন্য ওয়েট করি, আমি আমার স্টুডেন্টসদের জন্য ওয়েট করি। আচ্ছা, 6:30-তে আমরা শুরু করব, তার আগে আমরা একটু ক্লাসের গল্প করে নেই, কি বলো? মোটামুটি এখন তোমাদের ফুল ফ্লেজেড ক্লাস শুরু হয়ে গেছে। এক্সকিউজ মি। সেটা হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির 20 তারিখ, তার মানে এখন আমাদের স্কুল বলো, মানে আমাদের স্পোর্টস ডে থাকে, অ্যানুয়াল স্পোর্টস ডে যেটা, ওয়েট করি, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ওয়েট করি। যদি আসে আমাকে তাহলে বললো, আমি তাহলে কথা বলতেছি না। হ্যাঁ, ওকে।
হ্যালো এভরিওয়ান, আপুকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর আপুর কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ওয়েল, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে ফেলি, কি বলো? আমরা ক্লাসটা শুরু করেছিলাম কিন্তু 6:25 থেকে, দেখছিলাম যে আমাদের স্টুডেন্টরা আসে কিনা। ইয়েস, আমাদের সব স্টুডেন্টরা এসেছে, জয়েন করেছে এবং আরো স্টুডেন্টরা জয়েন করছে। এনিওয়ে, লেটস স্টার্ট উইথ জন্মভূমি কবিতা। আমাদের কাছে কি বইটা আছে? আমাদের কাছে যদি বইটা থাকে তাহলে আমরা বইটা খুলে ফেলি আর আপুকে বলি পেজ নাম্বার কত। আচ্ছা, এখন যারা আজকে প্রথমবারের মতো কুমকুম আপুর সাথে ক্লাস করছো, ওয়াও, আমাকে 95% স্টুডেন্ট বলছো যে তোমরা কুমকুম আপুকে একদম স্পষ্ট, মানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছ আর কুমকুম আপুর কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। লেটস স্টার্ট। যারা কুমকুম আপুকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি হচ্ছি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। আর হচ্ছে এই আমাদের ক্লাসের আপডেট পেতে কি করতে হবে তোমরা জানো, আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই কথাগুলো ক্লাসে বলছি, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই 1010 এর কথা জানো, আমাদের নিজেদের অ্যাপ 1010, ঠিক আছে? 10 মিনিটস স্কুলের 1010। আর এই 1010 হচ্ছে তোমার ইনস্ট্যান্ট স্টাডি পার্টনার। তোমার যখনই যেখানে কোনো ডিফিকাল্টিজ হবে সায়েন্স অ্যান্ড ম্যাথস এর ক্ষেত্রে 1010 তোমাকে হেল্প করবে, ইনস্ট্যান্ট হেল্প করবে, ঠিক আছে? আর ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই অ্যাপে ক্লাস স্লাইড আর ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। ক্লাসের শেষে অ্যাপ থেকে ডেইলি এক্সাম দিতে পারবে। আচ্ছা, এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের স্লাইড তো আছেই, স্লাইড তো তোমার জন্য একটা বোনাস, ঠিক আছে? স্লাইডটা তো তোমার জন্য একটা বোনাস। তাহলে কি হচ্ছে, আমাদের যে আসল ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক, আমাদের চারুপাঠ বই। আমরা চলো চারুপাঠে চলে যাই, ঠিক আছে? চারুপাঠে চলো আমরা চলে যাই। আচ্ছা, চারুপাঠে কত নম্বর পৃষ্ঠায় জন্মভূমি কবিতাটা কে বলতে পারবে? বলো তো দেখি কত নম্বর পৃষ্ঠায়। আমি দেখে নিচ্ছি। পেজ নম্বর হচ্ছে কত? এক মিনিট। পেজ নাম্বার হচ্ছে 63। 63 নম্বর পেজে আমাদের জন্মভূমি কবিতাটা রয়েছে। আমি কিন্তু স্ক্রিনটা বড় করে দিলাম। লাস্ট ক্লাসে তোমাদের একটা কমন কি বলবো কনসার্ন ছিল একটা, যে আপু লেখা বুঝতে পারিনি, অস্পষ্ট ছিল। আই হোপ যে আজকের ক্লাসে তোমাদের কাছে লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খুব ওয়েল রিভিউজ ছিল, ঠিক আছে? লেটস স্টার্ট।
তো আমরা বলছি জন্মভূমি কবিতাটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও তোমাদের কবিতা লিখতে হয় না, ক্লাস 5 পর্যন্ত কিন্তু তোমরা কবিতা লিখতে, 6 থেকে আর তোমাদের কবিতা লিখতে হয় না। তার জন্য যে আমরা কবিতাটা ভালো মতো পড়বো না, ঘটনাটা যেন সেটা না হয়। কারণ আমাদের যখন বাংলা দ্বিতীয় পত্রে রচনা লিখতে হয়, অনেক সময় আমরা যদি রচনাতে কবিতার দুটো পংক্তি লিখতে পারি, সেক্ষেত্রে কি হয় জানো, সেক্ষেত্রে কিন্তু তোমার লেখার মান বেড়ে যায় এবং তোমার নম্বর পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে যায়। কাজেই তোমার যদি স্বদেশ প্রেম রচনা আসে, সেখানে তুমি যদি জন্মভূমি কবিতা থেকে দুটো লাইন, দুটো পংক্তি তুমি উল্লেখ করে দাও, অবশ্যই সেক্ষেত্রে তোমার রচনাতে নাম্বার পাওয়ার যে স্কোপ সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। দেখো, 8 লাইনের একটা কবিতা, কিন্তু প্রত্যেকটা লাইনে জড়িয়ে আছে মায়া আর ভালোবাসা নিজের দেশের প্রতি। এখন তুমি যদি আমি যদি স্ক্রিনটা আরেকটু বড় করি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতা, তার মানে সে কবিতাটি রচনা করেছেন জন্মভূমির প্রতি তার যে নিগুড় ভালোবাসা আছে সেটির একটি বহিঃপ্রকাশ হিসেবে। যেমন ধরো, তুমি তোমার মাকে প্রচন্ড ভালোবাসো, তুমি কিন্তু কি করবে, মাকে একটু হাগ করবে, মার সাথে একটু মিষ্টি করে কথা বলবে, আবার তোমার মাও ইন রিটার্নে দেখা যাচ্ছে তোমাকে একটু আদর করছে, তোমার প্রিয় খাবারটা তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, বা তোমাকে তোমার প্রিয় জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে। তোমাদের দুজনার এই ভালোবাসার বহিঃপ্রকাশটা চোখে দেখা যাচ্ছে। কিন্তু জন্মভূমির প্রতি একটা মানে অবজেক্টের প্রতি, একটা বস্তু, জন্মভূমি তো ডেফিনেটলি নিজের মাতৃভূমি নিজের দেশটা একটা বস্তু, এটা তো কোনো ব্যক্তি না। তার মানে এই ভালোবাসাটা কিন্তু কি হয়, ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসা, মানে এক পেশে। সেটা হচ্ছে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারবো। এই যে ভালোবাসা প্রকাশ, তার একটা অপূর্ব মাধ্যম হচ্ছে এই কবিতা। কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভূমির প্রতি বা নিজের দেশের প্রতি তার যে ভালোবাসা বা মমত্ববোধ, এই 8টি পংক্তির মাধ্যমে তিনি সেটি প্রকাশ করতে পেরেছেন। দেখো, তুমি যখন ক্লাস 6-এ পড়ো, তোমার কাছে দেশের প্রতি ভালোবাসা কি বলো তো? দেশকে তুমি কেমন করে দেখো? দেশ কি তোমার প্রিয় চকলেটের মতো? দেশ কি তোমার প্রিয় পুতুলের মতো? নাকি দেশ তোমার কাছে সবচাইতে যে মানুষটা আপন, তোমার মা, তোমার মায়ের মতো? কেমন করে আমি তোমায় বলি, যেমন ধরো, একটা প্রিয় চকলেট একটা নির্দিষ্ট সময়ের পরে, বা একটা প্রিয় জামা, বা ধরো তোমার কোনো প্রিয় একটা শখ, একটা নির্দিষ্ট সময়ের পরে তার আবেদনটা বা আমেজটা আমাদের জীবন থেকে আস্তে 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 কমে যায়। কিন্তু তোমার মায়ের প্রতি তোমার যে ভালোবাসা বা তার প্রতি যে টান, যে মমত্ববোধ, সেটা কিন্তু দিনের সাথে সাথে বেড়ে যায়। ঠিক আছে, যেমন ধরো একটা সিম্পল একটা কথা, একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। সেটা হতে পারে তোমার আম্মুর সাথে সকালবেলা খুব কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলো, রাতে তুমি বাসায়, মানে তুমি তো ডেফিনেটলি ক্লাস 6-এ পড়ো, রাতে বাসায় আসবে না, স্কুল শেষে তুমি বাসায় এসে দেখলে তোমার মা বাসায় নেই। তুমি হয়তো ভাবছো আচ্ছা ঠিক আছে, আশেপাশে হয়তো বা নানুর বাসা, খালার বাসা, ফুপির বাসা, চাচুর বাসা আছে, আম্মু কোথাও না কোথাও গিয়েছে, আম্মু চলে আসবে। তুমি দেখছো বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, তোমার মা বাসায় ফিরছে না। তার জন্য অবশ্যই তোমার কি হবে বলো, দুশ্চিন্তা হবে, উৎকণ্ঠা হবে। এখন এই ব্যাপারটা দিনের সাথে সাথে কিন্তু বাড়ছে, ভালোবাসা জিনিসটা কি হয় বলো তো, আস্তে আস্তে বেড়ে যায়। তো ঠিক তেমনি করে তুমি যখন একজন মানুষকে ভালোবাসবে, সেই মানুষটাও তোমাকে প্রতিদানে ভালোবাসাটাই প্রকাশ করে দেখাবে। কিন্তু দেশকে ভালোবাসাটা, দেশ কি আমাদেরকে ইন রিটার্নে বা বিপরীতে আসলে ভালোবাসাটা দেখাতে পারে? মা যেমন করে তোমাকে হাক করতে পারে, তোমাকে তোমার প্রিয় জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারে, দেশ কিন্তু তার মানে তোমাকে স্থান দিচ্ছে বলতে তোমাকে একটা পার্মানেন্ট ঠিকানা দিচ্ছে। প্রত্যেকটা মানুষের নিজের পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা হচ্ছে তার নিজের দেশ। তুমি কি এটা জানো? আচ্ছা, প্রত্যেকটা মানুষের তার নিজের দেশটাই হচ্ছে তার স্থায়ী ঠিকানা। সে যে কোনো এলাকার মানুষ হতে পারে, যে কোনো জেলার মানুষ হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের স্থায়ী ঠিকানা বাংলাদেশ,
আমেরিকার মানুষের স্থায়ী ঠিকানা আমেরিকা, তার তার নিজের দেশ। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই বলেছেন যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মা গো, সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে। কি হয়েছে বলতো? মা বলে ডেকেছে। দেখেছো, দেশকে সে মা বলে ডেকেছে, কারণ সে জানে এই দেশের সাথে শুধুমাত্র একজনেরই তুলনা হয়, সে হচ্ছে নিজের মা। তোমার মা যেমন তোমাকে নিঃস্বার্থভাবে বড় করছে, ঠিক তেমনি করে তোমার দেশও কিন্তু তোমাকে উজাড় করে নিঃস্বার্থভাবে তার যে ধনভাণ্ডার রয়েছে তা থেকে তোমায় দান করছে। কেমন দেখো, তুমি তোমার দেশে থাকছো, তুমি যে অক্সিজেন নিচ্ছ তার জন্য কি তুমি কোনো ট্যাক্স পে করছো? ট্যাক্স দিচ্ছ? তার জন্য কিন্তু তুমি কোনো ট্যাক্স দিচ্ছ না। আবার একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার মা যখন তোমাকে রাতের বেলা তোমার মাথায় বিলি কেটে তোমাকে ঘুম পাড়িয়ে দেয়, এর বিনিময়ে কি সে তোমাকে বলে এই যে আমি তোমাকে 1 ঘন্টা ধরে তোমার মাথায় বিলি কেটে ঘুম পাড়িয়ে দিচ্ছি, প্রত্যেক ঘন্টার জন্য তুমি আমাকে 500 টাকা করে দিবে, এরকম ডিমান্ড কি সে কখনো করে? সে কিন্তু কখনোই তোমাকে এরকম ডিমান্ড করে না। এই যে দেশের মাটিতে ফসল ফলাচ্ছি, আমাদের কৃষকরা ফসল ফলাচ্ছে, দেশের উপর দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে সেই খাবারটা মনে করো বা ফসলটা মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, এই যে আমরা দেশের বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য কিন্তু দেশ আমাদের কাছ থেকে ইন রিটার্নে বা জন্মভূমি বা মাতৃভূমি ইন রিটার্নে আমাদের কাছ থেকে কোনো কিছুই আশা করে না। যেমনি করে আমাদের মা সকাল বেলা থেকে শুরু করে রাত্রি অবধি, যতক্ষণ পর্যন্ত না আমরা ঘুমিয়ে যাই ততক্ষণ অবধি সে নিজে জেগে থাকেন এবং তোমাকে আমাকে অবিরাম ভাবে কি করতে থাকেন বলতো? সেবা যত্ন করে আগলে রাখে, ঠিক আমাদের দেশের মতো, যা আমাদের মাতৃভূমির মতো। ঠিক আছে, তো যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই দেশকে কি বলেছেন যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে। জন্মভূমিকে রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের সাথে তুলনা করেছেন। তারপরে বলেছেন জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। এখন দেখো, একজন মা সে হতে পারে তার খুব লিমিটেড রিসোর্সেস বা খুব লিমিটেড সম্পদের মধ্যে, দেখা যাচ্ছে যে অনেক বাসায়, এখন আমরা আমাদের দু চোখে দেখতে পাবো যে অনেক বাসায় অনেক পরিবারে আছে যাদের পরিবারে আর্থিক টানাপোড়েন আছে, সেই বাসায় হয়তোবা 2জন বা 3জন ভাই বোন একটা ডিম হয়তোবা ভেজেছে আম্মু, সে একটা ডিম ভাজাকে হয়তো 2 ভাই বোন বা 3 ভাই বোনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এমন অনেক অনেক ফ্যামিলি আমাদের দেশে আছে। আবার দেখা যাচ্ছে যে আম্মুর কাছে হয়তোবা 100 টাকা আছে, এখন তোমরা 2 ভাই বোন বা 3 ভাই বোন স্কুলে যাবে, এখন দেখা গেল যে আম্মু সে 100 টাকাকে সমান ভাগে ভাগ করে তোমাদের 2 ভাই বোন বা 3 ভাই বোনকে দিচ্ছে। মন চাইলেও আম্মু হয়তোবা বেশি দিতে পারছে না তার লিমিটেশনস এর কারণে। তাই বলে কি তুমি তোমার আম্মুকে ভালোবাসবে না? তাই বলে কি তুমি বলবে যে তুমি আমাকে এত কম দিলে, তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই? অনেক সময় দেখা যায়, অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মায়েরা নিজেরা স্যাক্রিফাইস করছেন যাতে করে তার বাচ্চারা খাবার খেতে পারেন বা তার বাচ্চারা ভালো সুযোগ সুবিধা পান। ঠিক এ কারণেই কবি বলেছেন জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন। দেখো, এই যে আমাদের দেশ, হতে পারে আমাদের দেশ উন্নত বিশ্বের মতো প্রভাবশালী বা সম্পদশালী দেশ নয়, তাই বলে কি আমি আমার দেশকে ভালোবাসবো না? আচ্ছা, তুমি একটা স্বাভাবিক জিনিস চিন্তা করো তো, যখন নাকি আমাদের দেশের নেতারা বিশ্বমঞ্চে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে, তখন কিন্তু তারা বাংলাদেশের অ্যাচিভমেন্ট গুলোকে খুব হাইলাইট করে দেখায়, বা বাংলাদেশের সম্পদ বলো, বাংলাদেশের কি বলবো মেধা বলো, সবাইকে খুব জোরে সোরে তারা প্রকাশ করে বা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করে, যে হাইলাইট করে, ফোকাস করে যে দেখো আমাদের গরিব দেশ, আমরা হয়তো বা মানে সম্পদশালী নই, আমরা দিন দিন চেষ্টা করছি, বাট উই আর ডুইং ওয়েল। তো যেটা বলেছে যে দেশকে রানীর মতো সম্পদশালী হতে হবে না, উন্নত দেশের মতো সম্পদশালী হতে হবে না, আমার দেশ আমারই। যেমনি করে আমার মা আমাকে হয়তো খুব লিমিটেড টিফিন মানে পকেট মানি দিচ্ছে, বা আমার হয়তো বা অল্প একটু খাবার আছে, সেই খাবারটাকে আমাদের ফ্যামিলি সবগুলো মেম্বারের সাথে শেয়ার করে খেতে হচ্ছে, মন চাইলেও আমি হয়তো বা 1 টুকরা মাছ বা একটা গোশতের টুকরা বেশি খেতে পারছি না, কিন্তু আমার আম্মু কিন্তু আমাকে এনশিওর করছে, তাই বলে কিন্তু আমি আমার মাকে ইগনোর করছি না, আজকে থেকে তোমাকে আমি মা বলে ডাকবো না, কেন তুমি আমাকে 1 পিস গোশত দিলা, এরকম করে কিন্তু মাকে আমরা বলছি না। ঠিক তেমনি
আবার কি হচ্ছে বলতো, সারাদিন পর যখন স্কুল থেকে এসে বাসায় দরজাটা খুললে আম্মুকে দেখি, মনটা একদম ভালো হয়ে যায়। আম্মু যখন বাসার বাইরে থাকে বা আম্মু যখন বাসায় থাকে না, তখন একদম ফ্রাস্ট্রেটেড লাগে, মনে হয় যে আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে। ঠিক তেমনি করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তুমি দেখবা যে মানুষগুলো প্রবাসী, দেশের বাইরে থাকে, তারা আসলে দেশে আসার জন্য আকুল হয়ে যায়। বাংলাদেশের ঢাকা ট্রাফিক জ্যাম বলো, বাংলাদেশের ভেজাল খাবার বলো, তারপরে বলো মানে এই যে পরিবেশের বিপর্যয়, আমাদের আসলে বাতাসটা আসলে খুব বেশি বিষাক্ত, তুমি যাই বলো না কেন, এত কিছুর পরেও তারা উন্নত দেশ থেকে নিজের দেশে যখন বেড়াতে আসে মানে পাগলের মতো করে, অস্থির বাচ্চাদের মতো করে, যে নতুন করে তার মাকে কাছে পেলে যেমন করে। তোমরা নিশ্চয়ই তোমাদের এরকম প্রবাসী বেশ কিছু আত্মীয়দেরকে দেখেছো। তো ঠিক তেমনি করে কবিও বলেছেন যে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, মানে দেশের কাছে আসলেই নিজের মা, মাটি, মাতৃভূমি এগুলোর সংস্পর্শে আসলেই তখন দেখা যায় যে আমাদের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। আচ্ছা, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। দেখো পৃথিবীর সব জায়গায় গোলাপের একই রকম সুবাস, পৃথিবীর সব জায়গায় সূর্য একই রকম ভাবে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবীর সব জায়গায় আকাশের চাঁদ রূপালী। হ্যাঁ, পরিবেশের কারণে বা অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা মরুভূমিতে চাঁদটা একটু বেশি জ্বলে, আবার হয়তোবা পোলার এরিয়াতে আরেক রকম, অরোরার সময় একরকম, বৃষ্টির সময় আরেক রকম। বাংলাদেশেও কিন্তু তাই, অমাবস্যা বলো, পূর্ণিমা বলো, ঠিক আছে, এক এক সময় চাঁদের ব্যাপারটা এক এক রকম হয়, কিন্তু সব জায়গাতেই তো চাঁদটা নিজের রূপে প্রকাশ পায়, তাই না? কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দেশের চাঁদ, এই যে বলেছে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, মানে তার নিজের দেশের এই মানে প্রাকৃতিক বিষয়গুলো অন্যান্য এলাকা বলো, অঞ্চল বলো, দেশ বলো, তার থেকেও খুব বেশি মোহময় এবং মায়াময় লেগেছে। আচ্ছা, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। আমরা কি করি যে, আচ্ছা তারপরে বলি, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। মানে সে বলতেছে যে আসলে আমি যখন ঘুম থেকে উঠি আমার দেশের সূর্যের আলো যখন আমি দেখি, ব্যাপারটা ঠিক এইরকম যে তখন আমার মনটা আসলে খুশিতে ভরে যায়। আবার আমি আশাও করি যে এই আলোতেই, মানে নিজের দেশের আলোতেই আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব। এই ভাবনাটা কিন্তু তোমার আমার অবচেতন মনে খুব গাঢ়ভাবে, গভীরভাবে ঢুকে গেছে, যে নিজের দেশের চাইতে নিরাপদ স্থান ঠিক যেমনি করে একজন শিশুর কাছে বা একজন মানুষের কাছে, সে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও তুমি দেখবে তার মায়ের কাছে তার স্থানটা সবচাইতে বেশি নিরাপদ সে বোধ করে। হতে পারে মায়ের বয়স ৮০ হয়ে গেছে, ছেলের বয়স ৬০, সেখানেও তুমি দেখবা যে ৬০ বছর বয়স্ক মানুষটা, সেই ৮০ বছর বয়সের মানুষ, যে মানুষটা নিজেই চলতে পারে না, তার হয়তো একজন সাহায্যের প্রয়োজন হয়, সেই ৮০ বছর বয়সী বৃদ্ধ মায়ের কাছে সে সবচাইতে নিরাপদ এবং শান্ত বোধ করে। ঠিক তেমনি করে আমাদের দেশ, আমরা বলছি আমাদের দেশ ভরা পরিবেশ দূষণ, আমাদের দেশ ভরা ট্রাফিক জ্যাম, আমাদের দেশ ভরা দুর্নীতি, আমাদের দেশ ভরা অন্যায়, তারপরেও তুমি দেখবা দিন শেষে আমরা সবাই চাই যে আমাদের দেশটা সুন্দর হোক। এই যে আমিত্ববোধ, এটা কে জাগায় আমাদের মাঝে বলতো? দেশের প্রতি ভালোবাসা। তোমাকে ভালোবাসাটা শিখিয়েছে এই যে এক দেশ, একটা বস্তু, একটা বস্তুকে ভালোবাসতে হবে, তাকে সুন্দর করে গড়তে হবে, এই ভালোবাসার যে তৃষ্ণা, এটা আমাদের মধ্যে জাগিয়েছে আমাদের মাতৃভূমি বা আমাদের জন্মভূমি। আচ্ছা, এই পর্যন্ত আমি আজকে আমাদের মানে কবিতাটা তো এই ৮ লাইনের, এই ৮ লাইনের কবিতাটা ঠিকঠাক মতো কারা বুঝতে পেরেছো একটু বলো তো আপুকে।
দেখো তোমাদের কাছে একটা কুইজ চলে গিয়েছে, তোমরা আপুকে জানাবে। ওয়েল, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি এখন কি বলে নতুন করে, আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা আমাদের শব্দার্থগুলো একটু পড়ি। সার্থক মানে সফল, আমরা সবাই জানি। জনম মানে হচ্ছে জন্ম, ঠিক আছে। এখানে ন আর ম কে ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে। আকুল মানে অধীর ভাবে আগ্রহ, মানে সরি আগ্রহী হয়ে ওঠা। মুদবো মানে হচ্ছে বন্ধ করব, চোখ বন্ধ করব বা চোখ বুঝবো। পাঠের উদ্দেশ্য কি দেখো, আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখনই কিন্তু বলেছি উদ্দেশ্য হচ্ছে কি মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। আর তারপরে হচ্ছে কি এই গীতবাণীতে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। ঠিক আছে, আমরা কিন্তু পাঠ পরিচিতিটা খুবই মনোযোগ দিয়ে পড়বো স্টুডেন্টস। যারা আপুকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, পাঠ পরিচিতিটা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এখন লাইন বাই লাইন, আপু আমরা ক্লাস 6-এ পড়ি, লাইন বাই লাইন কিভাবে করে মুখস্থ করব, আমি এখানে বলে বোঝাতে চেয়েছি যে আত্মস্থ করে ফেলতে হবে, যাতে করে তুমি এই কবিতাটা কি বলতে চেয়েছে। পাঠ পরিচিতি মূলত হচ্ছে কবিতাটা আসলে কি বোঝাতে চেয়েছে সেটারই একটা কি বলবো যে মানে সারমর্ম আর কি। এই গীতবাণীতে কি বলেছে, জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে এই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। দেখেছো যে আমি আমার জন্মভূমিকে ভালোবাসতে পারছি। দেখো তুমি যখন তোমার নিজের দেশকে ভালোবাসতে পারবে, স্বাভাবিকভাবেই এই ভালোবাসাটা তোমাকে অনেকগুলো দায়িত্ববোধের জন্ম দিবে। যেমন ধরো কি প্রথম যেটা, যে আমি বলছি যে আমার দেশে অনেক পরিবেশ দূষণ হচ্ছে, তার মানে তোমার দেশকে তোমার ভালোবাসতে হলে প্রথম যে কাজটা করতে হবে, দেশটাকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হবে। আপু তাহলে আমি তো বুঝলাম যে আমার ভিশন হচ্ছে আমার দেশের পরিবেশটাকে সুস্থ রাখা, এটা হচ্ছে আমার ভিশন। তাহলে আপু সেই লক্ষ্যে তো আমার মিশনটা ফিক্সড করতে হবে। মিশন মানে হচ্ছে আমি কি কাজ করব, এই আমার ভিশনটাকে সাকসেসফুল করার জন্য বা সফল করার জন্য আমি কি কাজ করব। তাহলে আমার মিশন হচ্ছে কি, প্রথম মিশন হচ্ছে যে এই জায়গায় জায়গায় বা মানে নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা ফেলা যাবে না, এইটা একটা ব্যাপার। ঠিক আছে আপু, তাহলে এখন থেকে আজকে থেকে আমি রাস্তায় যাই খাই না কেন, আমার হাতে যেই প্যাকেটটাই থাকুক না কেন, আমি এখানে সেখানে প্যাকেট ফেলবো না। আর যদি আমার মনে হয় যে না আমার হাতে প্যাকেটটা ফেলতে হবে, আমার কাছে যদি একটা ব্যাগ থাকে আমি সেই ব্যাগে প্যাকেটটা রেখে দেই, বাসায় এসে সেই ব্যাগ মানে সেই প্যাকেটটা খোসাটা বিন ব্যাগে ফেলে দিই, বা আমাদের যেই মানে বাসার যে ডাস্টবিন থাকে সেখানে ফেলে দিই। ঠিক আছে, ওয়েল এই যে তুমি নিজের জায়গা থেকে যে চেষ্টা করছো, তুমি আজকে থেকে লাইন ব্রেক করবে না। আমরা বলি যে কি আমাদের জাতিগত ভাবে আমাদের একটা মূল সমস্যা হচ্ছে আমরা সুশৃঙ্খল নই। আচ্ছা বলো তো তুমি আমাকে, এই যে আমরা বলছি আমরা সুশৃঙ্খল নই, আমরা ব্যাংকে যাই, আমরা মেট্রোর জন্য লাইনে দাঁড়াই, ঠিক আছে, আমরা বিভিন্ন সময় টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই, বা ডক্টরের কাছে গেলে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, কয়জন আমরা আছি যারা প্রপারলি লাইনটা মেনটেন করি? আমরা যে বলি বিশৃঙ্খলা করি, আমরা বিশৃঙ্খলাটা কিন্তু এই ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করি। আরে কারে ধাক্কা দিয়ে কার আগে আমি আগে যাব, আমাকে আগে যেতে হবে। একজন ডক্টর মানে কি বলে চেম্বারে হয়তো আমরা বসে আছি, সেখানে হয়তো বা আমার সিরিয়াল হচ্ছে, মনে করো আমার সিরিয়াল হচ্ছে 15 নম্বরে, আমি যাব একটু পরপর, যে ভদ্রলোক অ্যাটেন্ডেন্ট আর কি, যিনি সবার কি বলে নেম চেক করছেন বা কি বলে সিরিয়ালটা ঠিক রাখছে, 15 নম্বর আসছে হয়তো বা 3 নম্বর, যায় তারা বলবো ভাই দেখেন না আমার ঢুকাই দেওয়া যায় কিনা, ভাই একটু দেখেন না আমার ঢুকাই দেওয়া যায় কিনা। আরে বাবা, যে লোকটা ওখানে কাজ করছে তাকে আমরা ঠান্ডা মতো কাজ করতে দেই। আমি হয়তো দেখছি যে 1-এর পরে 7 এসেছে, 7-এর পরে 13 এসেছে, 13-এর পরে 15 এসেছে, স্বাভাবিকভাবেই তখন কি হবে বলতো, তখন ভাবে
যদি সেখানে স্কোপ থাকে, যে ভদ্রলোক অ্যাটেন্ডেন্ট তিনি নিজে হয়তো বা তোমাকে দেখছে যে আসলে মাঝখানে তো লোক নাই, তাহলে আমি পিছন থেকে লোকগুলোকে ডেকে ডেকে এনে সামনে দিই। কাজেই সেটা যেমন একটা ভিন্ন ইস্যু। তুমি তোমার নিজের জায়গা থেকে কি করছো, লাইন ব্রেক করছো, পিছনের মানুষটাকে ধাক্কা দিয়ে তুমি আগে যে ফর্মটা ফিল আপ করার জন্য বা ফর্মটা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছো। এই যে তুমি কিন্তু কি করলে, তুমি তোমার নিজের দেশকে কিন্তু ভালোবাসতে পারলে না, কারণ তোমার দেশে মানুষজন, বাইরের মানুষ বলো বা বিভিন্ন মানুষ, বাইরের মানুষ বিশেষ করে বিদেশি নাগরিকরা হয়তো বা বলে আরে বাংলাদেশে কি যাবো, দেশের মানুষজনের মধ্যে কোনো মানে শৃঙ্খলা বোধ নাই, একেবারেই যা ইচ্ছে তাই। তুমি নিজেই কিন্তু এই কাজগুলো করছো। কাজেই তোমাকে আগে ফিক্স করতে হবে যে তোমার মিশনটা কি, তোমার ভিশনটা কি। ভিশন মানে তুমি কেমন করে দেখতে চাও তুমি তোমার দেশকে, তারপরে তোমাকে ফিক্সড করতে হবে ওই জায়গাটায় পৌঁছাতে হলে তোমার দ্বারা করণীয় কাজগুলো কি, তাই না? এইভাবেই করেই তো বলেছে যে সার্থকতা, তখনই তুমি কিন্তু সার্থক নিজেকে মানে প্রমাণ করতে পারবে যে আরে বাইরের দেশের মানুষ বলে যে না, বাইরের দেশ মানে আমাদের বাংলাদেশ থেকে যখন স্টুডেন্টরা বিদেশে পড়তে যাবে তখন তারা বলবে যে না, বাংলাদেশের স্টুডেন্টরা ওয়েল ম্যানার্ড, ওয়েল ডিসিপ্লিন। এই ব্যাপারগুলো আমরাই আস্তে আস্তে কালচার করবো, রাইট? আচ্ছা, তারপর বলেছে কবির জন্মভূমির অজস্র ধনরত্নের আকর কিনা তাতে কিচ্ছু আসে যায় না। ওই যে জানি না তোর ধনরত্ন আছে কিনা রানীর মতন, কবিতাতে কিচ্ছু আসে যায় না। তার দেশ কি রানীর মতো প্রাচুর্য মানে সম্পন্ন কিনা তাতে তার কিচ্ছু আসে যায় না। সে শুধু তার দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায়। তুমি দেখবে যে এটা আমাদের মায়েদের সাথে খুব বেশি রিলেটেড, ঠিক আছে? আম্মু হয়তো বা সারাদিন পর কাজকর্ম করে আসছে, আম্মুর হয়তো ভালো লাগছে না, আম্মু হয়তো এক্সস্টেড, আম্মু হয়তো খুব টায়ার্ড, কিন্তু কি আমার মনে হয় যাচ্ছে ঠিক আছে আমার মাকে আমার তখন রানীর মতো মনে হবে, আমার তখন হাত করতে ইচ্ছে হবে, আম্মু তোমাকে আদর করে দিই। এই হচ্ছে ব্যাপারগুলো। আচ্ছা, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়, কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। ওই যে কি যেন ছিল, কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। এই লাইনটা হচ্ছে পুরোপুরি ওই মানে ওই পংক্তিগুলো এই লাইনটাকে পোর্ট্রেট করে। অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ, যে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আচ্ছা, জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত মানে উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতে যেন তিনি চিরনিদ্রায় শায়িত হন বা শায়িত হওয়ার সুযোগ পান। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। মানে তিনি চিরনিদ্রায়, মুদব নয়ন শেষে বলতে উনি বোঝাচ্ছেন যে শেষ নিদ্রায় তিনি আসলে এই আলো দেখতে দেখতেই তিনি চোখ বন্ধ করতে চান। আচ্ছা, এখন আচ্ছা এতটুকু আমরা বুঝেছি। এখন আপু যদি জিজ্ঞাসা করি কি অবস্থা, আই হোপ সবাই আমরা বুঝতে পেরেছি, কারণ খুব আপু চেষ্টা করেছি যে একেবারেই যে স্টুডেন্টটা স্ট্রাগল করে সেও যেন মিনিমাম ভাবে পরীক্ষায় যদি পাঠ পরিচিতিটা আসে সে যেন লিখতে পারে। এখন পাঠ পরিচিতি তো আর আগের মতো সরাসরি উল্লেখ করে দিবে না, আমাকে গ নম্বরের জন্য, গ নম্বরটা সৃজনশীল আমরা পড়েছি, গ নম্বর সৃজনশীলের জন্য আমাদেরকে কি করতে হবে বলতো, খুব ভালো করে পাঠ পরিস্থিতিটা পড়তে হবে। আমি তোমরা চাইলে আরো একবার সৃজনশীলের নিয়ম শৃঙ্খলাটা বা নিয়ম শৃঙ্খলা বলছি নিয়ম নীতিটা তোমাদেরকে বলে দিতে পারি। আচ্ছা, কবি পরিচিতি আমাদের কেন পড়া লাগবে বলতো? এমসিকিউ। আমি বলেছিলাম তোমাদের গত ক্লাসে যে আমাদের 30 নম্বরের এমসিকিউ থাকে। কি থাকে আজকে দেখো বলবা যে আপু আজকে ক্লিয়ার হাতের লেখা। এমসিকিউ থাকে হচ্ছে 30 নম্বরের। আর সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক মানে ক নম্বর যেটাকে আমরা বলছি, ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক। ক নম্বরটা হচ্ছে কি, ক নম্বরটা হচ্ছে ক নম্বরটা হচ্ছে জ্ঞানমূলক। ক নম্বরটা হচ্ছে জ্ঞানমূলক। হ্যাঁ, এই এমসিকিউ আর জ্ঞানমূলক এই দুটোর জন্য আমাদেরকে খুব ভালো করে
কবি পরিচিতিটা পড়তে হবে। আসো তাহলে কি বলেছে, এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। এটা কিন্তু আমরা যেদিন থেকে মনে করো কি বলি, আমরা জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা জানি যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সাথে সাথে এই তথ্যটাও আমরা জানি তিনি এশীয়দের মধ্যে বা বাঙালিদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যটি বা কাব্যগ্রন্থটি সং অফারিংস নামে ইংরেজিতে অনুবাদ করেন। 1913 সালে এই কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইংরেজিতে সে ট্রান্সলেট করেছে কার সাহায্যে? উইলিয়াম বাটলার ইয়েটসের সাহায্যে। কত সালে? 1913 সালে। হ্যাঁ, 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কেবল কবিতা নয়, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান মানে প্রায় সকল শাখায় তার অবদান রয়েছে। তিনি যে শুধুমাত্র কবিতা লিখেছেন তা কিন্তু না, তিনি গল্প লিখেছেন ছোটদের জন্য গল্প না, শিশু সাহিত্য যেটাকে আমরা বলি, সেখানেও তার বিচরণ রয়েছে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, গানও লিখেছেন। কাজেই তার হচ্ছে কি, তার তো মানে সাহিত্যের সব জায়গাতেই তার অবদান রয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে বা 1268 যেটাকে বলে 25শে বৈশাখ, 7ই মে থেকে 25শে বৈশাখ তারিখটা খুব বেশি আসলে রিলেটেবল, মনে বিভিন্ন প্রশ্ন করে মূলত বাংলাটা দিয়েই। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো, মানে কলকাতার জোড়াসাঁকো জায়গাটা না বিখ্যাত ঠাকুর পরিবারে, তার ফ্যামিলি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি ছিল। তার পরিবার খুবই, তোমরা নিশ্চয়ই জানো, পড়ে এসেছো যে তার যে পরিবার খুবই প্রভাবশালী পরিবার ছিল। স্কুলে তার নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি। 17 বছর বয়সে তিনি বিলেতে পড়াশোনা করতে যান। মূলত তাদের বাসায় তাদের জন্য যে কি বলে বলতো মাস্টার মশাই আসতেন, পড়ানোর চেষ্টা করতেন, সেখানে তিনি টুকটাক পড়াশোনা শিখেছেন বা টুকটাক না বললে ভুল হবে। নিয়মিত যে স্কুলে যে পড়াশোনা করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিষয়টাতে চরম অনীহা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন বিলেতে, সেই পড়াও শেষ হয় নাই, তিনি দেশে ফিরে আসেন। স্বশিক্ষা ও সাধনায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সাফল্য। দেখো, স্বশিক্ষা, তিনি প্রচুর বই পড়তেন, সাধনা করতেন। হ্যাঁ, মানে সাধনা বলতে বুঝিয়েছি এখানে আসলে তার একটা মানে একাগ্র চিত্তে, একাগ্র মনোনিবেশে যে আসলে চর্চা, সেটা তিনি করতেন, মানে একদম ডেডিকেশন নিয়ে। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী, মানে সব। সাহিত্য বলো, শিক্ষা বলো, এমন কোনো অংশ নাই যেখানে তিনি তার যে মেধা সেই ছাপটা তিনি রাখেন নাই। এবং ঠিক এই কারণে 1861, এখন চলছে 2026। দেখো, 1861 আর এখন চলছে 2026 সাল। এখনো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ছো এবং জানছো। দেখো তো, তিনি যদি সিগনিফিকেন্টলি, কি বলো, মানে সিগনিফিকেন্ট মানে বুঝো, তাৎপর্যপূর্ণ ভাবে যদি উনি মানে মানে কি বলা যায়, এটাকে যদি মানে তার যেই মেধা, তার প্রকাশটা তুমি যদি করতে না পারতেন, তাহলে এই প্রায় কতগুলো বছর, অনেকগুলা বছর, প্রায় 150 বছর, প্রায় 150 বছর না, প্রায় 165 বা 150 বছর মতো আর কি, মোর দেন 150 বছর আর কি। এত বছর পরেও কি হচ্ছে বলতো, প্রায় 100, হ্যাঁ প্রায় 150 বছর পরেও, 164, 65, হ্যাঁ এত বছর পরেও কি হচ্ছে বলতো, যে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে তোমরা পড়াশোনা করছো, তার সম্পর্কে তোমরা জানছো। দেখো, সে 1861 সালে জন্মগ্রহণ করা একটা মানুষের কবিতা তোমরা আজকে 2026 সালে বসে তোমরা পাঠ করছো। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এই অমূল্য তার মানে যে অবদান, সেটা আসলে কি বলা যায়, সব ক্ষেত্রে খুব মানে সিগনিফিকেন্টলি একটা আমাদের উপরে প্রভাব ফেলতে পেরেছে। ঠিক আছে, ওকে।
তারপরে বলেছে বিশ্বভারতীয় শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। তাহলে রবীন্দ্রনাথের দ্বারা মানে রবীন্দ্রনাথ যে এই প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন সেই দুটোর নাম কি? বিশ্বভারতী ও শান্তিনিকেতন। গতানুগতিক ভাবে সেখানে পড়াশোনা শেখানো হয় না, সেখানে পড়াশোনাটা শেখানো হয় আনন্দের সাথে। আচ্ছা, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোনারতরী, গীতাঞ্জলি, বলাকা, হ্যাঁ, আর ইত্যাদি। আর কাব্য গ্রন্থ হচ্ছে ঘরে বাইরে গোড়া, যোগাযোগ, সরি এগুলো হচ্ছে তার কাব্য গ্রন্থ, আমি বলতেছি। আর এগুলো হচ্ছে তার উপন্যাস, ঘরে বাইরে গোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি হচ্ছে তার উপন্যাস। আর তার গল্প হচ্ছে বা গল্পগুচ্ছ সংস্করণ হচ্ছে যে রাজা, ডাকঘর, এগুলো আমি তোমাদের জন্য সর্ট করেছি, সেগুলো দেখছি। আর শিশুদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। আর তার রচিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটি হচ্ছে আমাদের কি বলতো জাতীয় সঙ্গীত। আর 1941 খ্রিস্টাব্দের 7ই অগাস্ট তিনি কলকাতায়, সেটা আবার সেই দিনটা আবার কি বলতো 22শে শ্রাবণ, এটা হচ্ছে 25শে বৈশাখ আর এটা হচ্ছে 22শে শ্রাবণ। আমরা কি মনে রাখতে পারবো? ইনশাল্লাহ আমরা মনে রাখতে পারবো। মার্ক করে দিয়েছি, তোমরাও মার্ক করে নিও। সরি, ওয়েল নেক্সট ফর দ্য নেক্সট। ওকে, কর্ম অনুশীলনী, দেয়াল পত্রিকা, এটা তোমাদের স্কুলে করার কথা। বহু নির্বাচনী, বলো। আমরা যদি প্রশ্নটা দেখি, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম ক নম্বরটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তাই না? এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে কি? এটা হচ্ছে উদ্দীপক। আচ্ছা, এখন আপুকে একটা কথা বলো তো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি আমরা আপু তোমাদেরকে বারবার বলেছি যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদেরকে খুব ভালো করে কি পড়তে হবে? জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে খুব ভালো করে মানে পাঠ পরিচিতি না, লেখক পরিচিতিটা বা কবি পরিচিতিটা সেটা পড়তে হবে। সেটা কেন পড়তে হবে? তাহলে আমরা খুব মানে কি বলে যে আমরা প্রপারলি উত্তরটা এক বাক্যে লিখতে পারবো। কিসে লিখতে পারবো? এক বাক্যে লিখতে পারবো। এখন এক বাক্যে লিখতে হলে আমার কি করতে হবে? আমি তো দেখতে পাচ্ছি যে প্রথম যেটা সেটা আমি পেয়ে গেলাম, যে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। আমি কিন্তু জানি, আমি যদি এটা এক বাক্যে লিখি কোন কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। এখন মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে, এক সেকেন্ড, যে তুমি চাইলেও এখানে খুব বড় করে উত্তর লিখতে পারবা না। খুব বড় করে যে তুমি এখানে উত্তর লিখবা সেটা কখনোই হবে না। এই জ্ঞানমূলকে তোমাকে সব সময় এক লাইনে উত্তর লিখতে হবে, এক লাইনে। তাহলে তুমি এখানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। তারপরে জ্ঞানমূলকের পরে যেটা আসে 2 নম্বরটা, সেটাকে আমরা বলি অনুধাবনমূলক। কি বলি বলতো? অনুধাবনমূলক। এই অনুধাবনমূলকে কি বলেছে দেখো তো? অনুধাবনমূলকে বলেছে সার্থক জনম আমার, কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখো। এইখানে তুমি দেখা যাবে তোমার এই প্রশ্নের নম্বর হচ্ছে 2। এই 2 নম্বরের জন্য তুমি সুন্দর করে বুঝিয়ে লিখবে যে সার্থক জনম কেন বলেছে। ঠিক আছে, সার্থক জনম আমার কেন বলেছে, এই উক্তির কারণটা কি। তারপরে চলে গেল 2 নম্বর। 2 নম্বরের পরে আসে হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটাকে আমরা বলি প্রায়োগিক দক্ষতার স্তর। 2 নম্বরটাতে বলি আমরা প্রায়োগিক দক্ষতা বা প্রয়োগমূলক। 3 নম্বরটাকে বলি আমরা প্রয়োগমূলক। কি বল, প্রয়োগমূলকও বলি আবার প্রায়োগিক দক্ষতাও বলি।
প্রায়োগিক দক্ষতা কেন বলেছে জানো? দেখে যে উদ্দীপকে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এই যে তুমি উদ্দীপকটা দিয়েছে আর তুমি যে জন্মভূমি কবিতাটা পড়েছো, এই দুইটার কোনো মিল তুমি খুঁজে পাও কিনা। সাদৃশ্য মানে কি? মিল। কেন প্রয়োগ কথাটা বলেছে, অ্যাপ্লাই কথাটা বলেছে? যে হ্যাঁ আপু, আমি তো হচ্ছে প্রথমবার জন্মভূমি কবিতাটা পড়েছি, পাঠ পরিচিতিটাও খুব ভালো মতো পড়েছি, আর এখানে আমাকে যে উদ্দীপকটা দিয়েছে সেই উদ্দীপকটার সাথে আমি যে পড়ে এসেছি জন্মভূমি কবিতাটা, এইটার একটা মিল আমি পেয়েছি, এবং এই মিলটার প্রেক্ষিতে আমি সুন্দর করে গুছিয়ে লেখার যোগ্যতাটা অর্জন করেছি। ঠিক এই কারণেই বলেছে যে সাদৃশ্যপূর্ণ মিলগুলা তুমি ব্যাখ্যা করতে পারো কিনা এটা তোমাকে যাচাই করা হবে। এই যে গ নম্বরটা বুঝে যাচ্ছে, ক খ গ 3 নং, এই 3 নং এর জন্য তোমাকে 3 নম্বর দেওয়া হবে, আর 3 নম্বরের উত্তরটা তোমাকে 3টা প্যারায় ভাগ ভাগ করে লিখতে হবে। আচ্ছা, আর ঘ নাম্বারটাকে আমরা বলি উচ্চতর প্রায়োগিক দক্ষতা। উচ্চতর প্রায়োগিক দক্ষতা তার মানে তুমি 3 নম্বরে বা 3 নং বা গ নং এ যা শিখেছো তার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে তোমাকে পরীক্ষা করা হবে, যে আরেকটু অ্যাডভান্স নলেজ তোমার হয়েছে কিনা। দেখি তো সেক্ষেত্রে কি চাই, উচ্চতর প্রায়োগিক দক্ষতায় কি চাই, আরেকটু অ্যাডভান্স নলেজে তোমাকে কি চাই দেখো তো। সেটা হচ্ছে তোমার কাছে চাই রানী সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখন তুমি যখন একটা যুক্তি দিবা, যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো, তুমি যখন কোনো কিছুতে লজিক বা যুক্তি উপস্থাপন করো, তুমি নিশ্চয়ই বেশ কিছু পয়েন্ট তুলে ধরো যে হ্যাঁ এই যুক্তিতে এই ব্যাপারটা ঠিক আছে, এই যুক্তিতে এই ব্যাপারটা ঠিক নেই, অনেকগুলো যুক্তি তুমি উপস্থাপন করো। ঠিক সেই জন্যই তোমাকে এই উচ্চতর প্রায়োগিক দক্ষতা, ঘ নম্বরের নাম বলা হয়েছে উচ্চতর প্রায়োগিক দক্ষতা। কেন বলা হয়েছে? যে এখানে তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় যে রানী যে ডাকলো কেন, কেন তাকে বলছে যে রানী নিজের জন্মভূমিকে কেন সেটা জন্মভূমি রানী বলেছে, এটা তুমি যুক্তি দিয়ে প্রমাণ করো। এখন যেহেতু তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, 4টা নম্বর তোমার জন্য এই ঘ নম্বরে। এই ঘ নম্বরে 4 পেতে হলে তোমাকে 4টা প্যারায় এই যুক্তিটা খণ্ডন করতে হবে। আই হোপ তোমাদের মোটামুটি ক্লিয়ার এতটুকু। আমরা সামনে যদি তোমরা চাও সৃজনশীল নিয়েও আমরা আরেকটা ক্লাস করব, কোনো অসুবিধা নাই। এই ছিল মোটামুটি আমাদের বইয়ের মানে পড়া। এখন আমরা স্লাইডে চলে যাই, চলো। স্লাইডে আমরা দেখব যে আমাদের বিষয়বস্তুটা কি। বিষয়বস্তুটা হচ্ছে মৌলিক আলোচনা, মানে মৌলিক আলোচনা কি, এই কবিতার মৌলিক আলোচনাটা হচ্ছে কি, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। অলরেডি আমরা এতটুকু অংশ পড়ে ফেলেছি। ওই যে আমি বললাম যে আমাদের স্লাইড হচ্ছে তোমাদের জন্য কাইন্ড অফ বোনাস। বোনাস কেন? যে তোমরা ক্লাস করছো, কুমকুম আপুর লাইভটা মানে ভিডিওটা রেকর্ড করা আছে, তখন তুমি যখন নাকি এই স্লাইডটা মিলিয়ে মিলিয়ে পড়বে তোমার একটা রেডি নোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর লেখককে নিয়ে যত কথা একটু পড়ে নিবা, কবি পরিচিতি মনে রাখার কৌশল দেখে এখানে দেখো। আর এই যে দেখো কুইক হ্যাক্স, কুইক হ্যাক্স বলছে কি যে গোড়া এখানে আমরা উপন্যাসের নাম, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নামগুলো মনে রাখার জন্য কুইক হ্যাক্স দিয়েছি। গ্রিন কালার নেই। উপন্যাসের নাম মনে রাখার কৌশল, গোড়া শেষের কবিতা লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। 2 বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। এইখানে যে নামগুলা দেখতে পাচ্ছ 12টা, এই 12টাই হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। দেখতে পাচ্ছ একটা গল্পে গল্পে উপন্যাসগুলোর নাম তোমাদেরকে পৌঁছে দেওয়া হলো। তারপরে সেম ওয়েতে নাটকের নাম মনে রাখার কৌশল, রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবীর মুক্ত মুকুট নিয়ে অরুণাচল ও অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। দেখেছো কত সুন্দর করে গল্পে গল্পে তোমাদের নামগুলো, কিসের নামগুলো, নাটকের নামগুলো মনে রাখার কৌশল আমরা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। বিখ্যাত নাটক হচ্ছে রাজা, রক্তকরবী, চিরকুমার সভা, ডাকঘর, তাসের দেশ, বিসর্জন। হ্যাঁ, 1 2 3 4 5 খুবই খুব ইম্পর্টেন্ট এগুলো। তোমরা যখন বড় হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবে এই নামগুলো ঘুরে ফিরে তোমাদেরকে আসবে। ছোট গল্পের মনে রাখার কৌশল, কাবুলিওয়ালা ক্লাস 7 উঠলেই তোমরা পাবে, পোস্টমাস্টার, দেনা পাওনা, হৈমন্তী ক্লাস 9 গেলে পাবে, শেষ রাত্রি, সমাপ্তি, স্ত্রীর পত্র, দিদি, এগুলো খুব আচ্ছা পড়ে নিবা। এখন যেটা আমরা করতে পারি,
এইখানে মূলত আচ্ছা আমরা একটু পোল কি বলে একটু শেষের দিকে তো আমরা একটু দেখি, একটু পোল করি, দেখি যে আমাদের স্টুডেন্টরা কিরকম করে আনসার করে। কি বলেছে, কবির মন কিসে আকুল হয়? আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েল, এত ভুল আনসার এখনো হয়? আমরা লাইনটা মনে করি, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। ডি নাম্বার আনসার কারা দিয়েছো? ওয়াও, এত স্টুডেন্ট আমাদের, এক্সেলেন্ট। সবার জন্য একটা সুবিশাল হাততালি কুমকুম আপু দিচ্ছি। ফুলের গন্ধে, রাইট আনসার হচ্ছে ফুলের গন্ধে। ওয়েল, জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবির মনের কোন, আচ্ছা উদ্দীপক তো এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়াও, 3 নাম্বার এমসিকিউ তে আমরা যাই, এমসিকিউ নাম্বার 3 তে যাই আমরা। হ্যাঁ, এমসিকিউ নাম্বার 3 তে যদি আমরা যাই, আনসার হচ্ছে এ, দেন বি, দেন সি, দেন ডি। আপুকে বলো, আপু জাস্ট বোর্ডে একটু আগেই লিখে দিয়েছিলাম, তাই না? কত খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? ইয়েস, 100% কারেক্ট আনসার, এক্সিলেন্ট। আবার ভুল আনসারও দিচ্ছে মানুষজন, খুবই স্যাড, খুবই খুবই স্যাড। ভুল হওয়ার কোনো চান্স এই কোয়েশ্চেনে নেই, আপু বোর্ডে লিখে দিয়েছিলাম। ওয়াও, এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। ভুল আনসার আমরা না দেই, আমাদের কাছে যেহেতু বইটা আছে, যেহেতু আমাদের কাছে বইটা আছে, আমরা একটু কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করি। আমি নিউ কুইজে চলে গেলাম, কারণ আমাদের হাতে সময় কম। ওয়াও, লকড, আনসার লকড। ইয়েস। বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? এটা তো আমার জন্য চ্যালেঞ্জ হয়ে গেল। বলতো বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? ও ওয়াও, বাংলা সালটা কিন্তু আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।
আমি নিজেই বাংলা সালটা মাঝে মাঝে গুলিয়ে ফেলতাম, এখনো গুলিয়েই ফেলি। আমরা দিনটা মনে রাখি, বছরটা ভুলে যাই। 25শে বৈশাখ খুব ভালো মনে থাকে, আর এখানে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল 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 পুরস্কার লাভ করেন কোন কাব্যগ্রন্থের জন্য? এইটা তো পৃথিবীর মানে যত মানে যারা পড়াশোনা করে আর কি, পৃথিবী না বলি, বাংলাদেশে যে মানুষগুলো মোটামুটি পড়াশোনা করেছে তারা জানে আসলে। এখানে একটা কাব্যগ্রন্থের নাম আছে, তারপরে হচ্ছে একটা নাটকের নাম আছে। ভুল হওয়া কিন্তু সমীচীন নয়, তাই না? ভুল হওয়াটা সমীচীন নয়, কারণ তোমাদের কাছে বই আছে, আমরা পড়েছি। কিছু কিছু হচ্ছে খুব কমন, যেমন এটা এটা পরীক্ষায় আসবেই 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 আসবেই। তুমি যতই কম্পিটিটিভ এক্সাম দাও, এই প্রশ্নটা তোমার মানে রবীন্দ্রনাথ রিলেটেড যে প্রশ্নগুলো আসে তার মধ্যে হচ্ছে এটা একটা। আমি আনসার দিয়ে দেখিয়ে দিলাম। এটা খুব সিলি একটা প্রশ্ন হয়ে যায়, আমরা না হয় এই কুইজটাতে আর না যাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন? বুঝতেই পারছি আমাদের ক্লাসও এখন অলমোস্ট শেষের দিকে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আচ্ছা, স্লাইড তো তোমরা পাচ্ছ, স্লাইডে অনেকগুলো এমসিকিউ লিস্ট করা আছে, ঠিক আছে? তোমরা চাইলেই এখান থেকে সেইগুলো দেখে আনসার করতে পারো। আর একটা মজার জিনিস তোমাদের জন্য এখানে রেখেছি, যেটা তোমাদের জন্য খুব কাজে লাগবে, সেটা হচ্ছে দেখো অনেকগুলো সিকিউ এমসিকিউ, আমরা সরি এমসিকিউ বলি না বলি, এই যে ধরো কবির চোখ কিসে জুড়ায়, অনুধাবনমূলক প্রশ্ন, ক নম্বরের যে অনুধাবনমূলক প্রশ্ন, অনেকগুলোর উত্তর তোমরা মানে প্রশ্ন তোমরা এখানে পাবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমরা প্র্যাকটিস করবে। আমাদের ডাউট সলভার আছে, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করতে পারো, বা নেক্সট ক্লাসে আমি যখন আসবো তখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ধরনের অসুবিধা নাই। তো এইগুলা মূলত তোমাদের জানার জন্য। নতুন কি কি শিখলে এর মূল ভাবের সাথে জন্মভূমি কবিতার কি কোনো মিল পাওয়া যায়, তুমি সেটা নিজের ভাষায় লেখো, ঠিক আছে? এটা দেখবা গ নম্বরকে পোর্ট্রেট করে খুব সুন্দর করে, গ নম্বর উত্তরটাকে কি বলে প্রভাবিত করে আর কি। আর এখানে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করেছি, যে প্রশ্ন উত্তরগুলো মূলত গ আর ঘ
তোমাকে গ আর ঘয়ের সাপোর্টটা দিবে। হ্যাঁ, সিকিউ ফরম্যাটে অবশ্যই আছে, সিকিউ ফরম্যাটে অবশ্যই আছে, কিন্তু তার বাইরেও দেখা যাচ্ছে যে আমরা 2 নম্বর মানে এস কিউ বলো, যে 2 নম্বরের যে কি বলে অনুধাবনমূলক, ঠিক আছে, অনুধাবনমূলক, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে গ নম্বরের উত্তর, অনুধাবনমূলকের উত্তর এখানে আমরা তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। তোমরা স্লাইডটা পুরোটা দেখে নিবে, ঠিক আছে? ওয়েল, ইট ওয়াজ অল ফর মাই টুডেজ লেসন গাইজ। আমার তো মনে হচ্ছে যে ক্লাসটা যারা খুব বেশি স্ট্রাগল করছো, ঠিক আছে, তাদের জন্য খুব ইজিয়ার হয়ে গেছে। আর আমাদের তো রেকর্ড করা থাকছেই, তোমরা দেখে নেবে, তোমরা পড়ে নেবে। আর যদি কোনো ইস্যুস থাকে, আমরা যখন নেক্সট ক্লাসে আসব, সেই ক্লাসে ইনশাল্লাহ যদি জন্মভূমি কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, কিন্তু আমার মনে হয় না এই ক্লাসে আজকে এত এত স্টুডেন্ট, আমি নাম্বারটা বলছি না, নাম্বারটা আমাদের বলা নিষেধ, ঠিক আছে, এত স্টুডেন্ট, আমি বলবো যে 99% স্টুডেন্ট, এখন 1% হয়তো একটু মনোযোগী ছিল না, ক্লাসের বাইরে চলে গিয়েছিল বা একটু গল্প করছিল, এর বাইরে 99% স্টুডেন্টেরই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আর আজকে পড়ার পর স্কুলে যদি তোমার আগে পড়িয়ে থাকে তাহলে তো খুব ভালো হলো, আর যদি স্কুলে না পড়ায়, দেখা যাবে যে স্কুলে নতুন করে যেদিন পড়াবে সেই দিন তুমি কুমকুমাপু হয়ে গেছো। তোমার ফ্রেন্ডদেরকে তুমি খুব ভালো করে এই কবিতাটার পাঠ পরিচিতিটা বোঝাতে পারবে। আর তুমি যখন নিজে পাঠ পরিচিতিটা প্রপারলি বুঝতে পারবে, তখন তোমার জন্য, দেখো, সৃজনশীল প্রশ্ন কখনোই অ্যাজ ইট ইজ তুমি কোনো একটা গাইড বই হয়তো বা পড়বে, বা তুমি হয়তো বা আমাদের মাস্টার বুকেই পড়বে, বা হয়তো বা আমাদের ক্লাস লেকচারেই তুমি পাবে, অ্যাজ ইট ইজ আসবে না। কিন্তু তোমার সেই ক্যাপাসিটিটা হবে যাতে করে তুমি নিজে থেকে লেখার যোগ্যতা অর্জন করতে পারো। অ্যান্ড ইয়েস, অন টপ অফ দ্যাট যেটা হয়, ক খ তে মানুষ চোখ বন্ধ করে 3 পেয়ে যায়। কেন 3 পেয়ে যায়? ক নম্বর তো আমি তোমাদেরকে আগেই বলেছি, জ্ঞানমূলক, এক বাক্যের উত্তর। খ নম্বরে তোমাকে 2 লাইন লিখতে হয়, গ নম্বরে তোমাকে আরেকটু ইলাবোরেট করতে হয়, ঘ নম্বরে আরেকটু ইলাবোরেট করতে হয়। তো এই বিষয়গুলো দেখা যাবে যে তুমি যখন নাকি খুব বেশি লেখার প্র্যাকটিস করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পাঠ পরিচিতিটা তুমি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবে, তোমার নিজের লেখার যেই মানে কি বলবো গুণগত মান অনেক বেড়ে যাবে। Well, it was all for my today's lesson and lots of love to my student, my beloved student, যাদের সাথে আসলে ক্লাস করার জন্য আমার মনটা আকুপাকু করে যে কখন আমি ক্লাসে যাব, আমার স্টুডেন্টদের সাথে আমার দেখা হবে, ঠিক আছে? ওয়েল, তাহলে সবার সাথে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, দেখা হবে আপুর সাথে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।